সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে গাজীপুর জেলার প্রান্তিক কৃষকের কাছে। আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি। আজ আমরা চলে এসেছি গাজীপুর সদরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল আকারে খেজুরের বাগান গড়ে উঠেছে ব্যক্তিগত উদ্যোগে। দীপ্ত কৃষির পুরোটা সময় জুড়ে আজ থাকছে সৌদি খেজুর বাগানের বাণিজ্যিক প্রকল্পের গল্প। বাংলাদেশে বছরে ৩০,০০০ মেট্রিক টন খেজুরের চাহিদা রয়েছে। প্রায় পুরোটাই এখন বিদেশ থেকে আমদানি করতে হয়। আর এই আমদানি নির্ভরতা কমাতে দেশের বিভিন্ন অঞ্চলে এখন অনেকেই বাণিজ্যিক ভিত্তিতে গড়ে তুলছেন সৌদি খেজুর বাগান। গাজীপুরের পিরুজালিতে গড়ে ওঠা সৌদি ডেট পাম ইন বাংলাদেশ সৌদি খেজুরের বাগানের প্রকৃষ্ট উদাহরণ। বাংলাদেশে সৌদি খেজুর চাষকে জনপ্রিয় করার লক্ষ্য নিয়ে একটি সমন্বিত প্রকল্প বাস্তবায়নের কাজ করছেন এর উদ্যোক্তা। আদল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালো, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার এই খেজুরের বাগান ঘুরে ঘুরে দেখবো আজ, আর বাগান করার পেছনের কথা জানতে চাইবো। কতদিন আগে শুরু করলেন এবং কি কারণে শুরু করলেন? আমি এটা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দেখছি খেজুরটা ভালো হয়, সৌদি খেজুরটা, এবং পাশাপাশি আমরা থাইল্যান্ডে আমাদের আবহাওয়া, থাইল্যান্ডের আবহাওয়া খুব সেম, এবং সেখানে খুব ভালো খেজুর হচ্ছে, এবং তারা দেখা গেছে 8 বছরের মধ্যেই তারা পৃথিবীর 10তম অবস্থান করছে। ওই চিন্তা করে আমি উদ্বুদ্ধ হয়ে এবং 2014 সালের শুরুতেই আমি বাগানটা শুরু করি আর কি। আর এখন ধীরে ধীরে বাগান পরিণত হয়েছে। গত বছর 5টা গাছে খেজুর আসছিল, এই বছর অনেকগুলো গাছে দেখা গেছে চলে আসতেছে এই মুহূর্তে, এবং অনেক গাছে ফুল ইতিমধ্যে শুরু হয়ে গেছে আসা। আপনার এই ফার্মটি মোট কতখানি জায়গার উপর গড়ে তুলেছেন? খেজুর বাগানটা আমাদের সৌদি ডেট পাম ট্রিজ ইন বাংলাদেশ নামে প্রতিষ্ঠানটা, এটা 2.5 একর জমির মধ্যে অবস্থিত। এর সাথে কি আর অন্য কিছু করছেন? হ্যাঁ, এর সাথে আমাদের ড্রাগন ফ্রুটস, তারপরে অন্যান্য ফল সহ আমরা টার্কি মুরগি করতেছি। এখন মোট কতগুলো খেজুরের গাছ আছে এখানে? প্রথম শুরুটা ছিল আমাদের 18টা গাছ দিয়ে। এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন জায়গা থেকে বড় গাছ কালেক্ট করে আমাদের 100 বড় গাছ আছে, এবং সারা দেশে দেওয়ার জন্য ছোট যে বিভিন্ন ক্যাটাগরি চারাটা, এটা আছে আমাদের 6000। খেজুরের চারাগুলো কোথা থেকে সংগ্রহ করেছিলেন? দেখা যায় সৌদি আরব থেকে, দুবাই থেকে, ইন্ডিয়া থেকে, এবং আমাদের দেশের মোতালেব বাইর আছে, ওখান থেকে সংগ্রহ করি। এবং দেখা গেছে আমাদের যে 3 বছর এজের এখন যে চারাটা আছে, এটা আমরা সৌদি খেজুরটা আমরা দুবাই থেকে কালেক্ট করি। আপনি এই চারাগুলো তো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন, দুবাই, সৌদি। তো এখন কি আপনি চারাগুলো কি সংগ্রহ করেন নাকি নিজেই চারাগুলো তৈরি করেন? না, এখন আমরা নিজেরাই উৎপাদন করতেছি। আচ্ছা, আমরা সৌদি থেকে ফ্রেশ খেজুর নিয়ে এসে ওইটাতে আমরা এখন চারা করতেছি। আচ্ছা, তো এই চারা করার পদ্ধতি বা ধাপগুলো কি যদি একটু আমাদের বলতেন? চারা করার পদ্ধতি, এই খেজুরের বীজটা হালকা শুকিয়ে এরপরে 4-5 দিন পানিতে ভিজিয়ে এরপরে টিস্যুতে রেখে দিলে ওটা শিকড় এসে যায়। আচ্ছা, এরপর মাটিটা প্রসেস করে বপন করে দিলে চারাটা হয়ে যায়। আচ্ছা, আর এমনি গাছ থেকে কি কোনো গাছ হয়? হ্যাঁ, গাছের গোড়া থেকে প্রায় 15 থেকে 30টা পর্যন্ত গাছের গোড়ার চারা পাওয়া যায়। মানে মূল গাছের মূল গোড়া গাছ, থেকে? হ্যাঁ, যেটাকে অফশুট বলা হয় আর কি। আচ্ছা,
কিভাবে সংগ্রহ করতে হয়? এটা পরিপক্ক হয়ে গেলে জাস্ট কলা গাছ যেভাবে সেপারেট করে চারাগুলো ওইভাবে সেপারেট করে নিতে হয়। তো ভাই আমি একটু আপনার বাগানটা ঘুরে দেখতে চাই। হ্যাঁ চলেন তাহলে ঘুরে দেখি। বসতবাড়ির দক্ষিণ প্রান্তের খোলামেলা 2 বিঘা জায়গা জুড়ে সৌদি খেজুরের মূল বাগান। অপূর্ব রৌদ্র করোজ্জ্বল প্রাকৃতিক সৌন্দর্য মন প্রাণ এক আশ্চর্য অনুভূতির স্নিগ্ধতায় পরিশুদ্ধ করে তোলে। বাদল ভাই, এই সৌদি খেজুরের গাছগুলো কতদিন বাঁচে? ওই গাছগুলো 100 থেকে 150 বছর পর্যন্ত বাঁচে। আচ্ছা, তো এই গাছটার বয়স কতদিন? এটা বেশ বড় দেখতে পাচ্ছি। এই গাছটা বয়স হলো 5 বছর। এরকম আমাদের 5 বছর বয়সের 100-এর উপরে গাছ আছে আমাদের প্রজেক্টে। আচ্ছা, আবার নিচেও দেখতে পাচ্ছি আপনার এই ছোট ছোট এই কুশি বেড়েছে। এখান থেকে তো চারা? হ্যাঁ, এগুলো অনেকগুলো 20-30টা করে চারা হয়, যেগুলো কলা গাছের মধ্যে সেপারেট করে আলাদা আলাদা করে একটা গাছ হয় আর কি। আচ্ছা, এরকম মোটামুটি 5 বছরের যে গাছগুলো বয়সী, ওগুলোর থেকে এরকম কুশি বেরোয়? হ্যাঁ, এরকম অসংখ্য অপশন বেরোতে থাকবে আর কি। এবং কতদিন পর বেরোতে থাকে? এটা গাছের 3 বছর বয়স হলে বের হওয়া শুরু করে এবং আপনার এই চারাগুলো 3 ফুট উচ্চতা হওয়া পর্যন্ত আপনার এই চারাগুলো পাওয়া যেতে থাকে পর্যায়ক্রমে। আচ্ছা, আপনার এইখানে তো আরো অনেক গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই গাছগুলোর বয়স কতদিন? এই গাছগুলোর বয়স 3 বছর। এটার বয়স 3 বছর, এর বয়স 5 বছর। হ্যাঁ হ্যাঁ, আর এই 3 বছর বয়সের অসংখ্য গাছে আমাদের ফুল আসা শুরু করছে এই বছর। ফুল চলে আসছে? হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে ফলও ধরবে তাহলে? হ্যাঁ অবশ্যই ফল ধরবে। আমাদের দেশের আবহাওয়া এবং বর্তমানে জলবায়ু যে অবস্থা, তাতে আমাদের খেজুর চাষের জন্য খুব উপযোগী বিদায় এই অল্প বয়সে আমরা খেজুর গাছে ফুল পাচ্ছি আর কি। আপনার এই সৌদি খেজুর গাছ লাগানোর জন্য কোন মাটিটা উপযুক্ত? এটা লাগানোর সময় আমরা যে পরীক্ষামূলকভাবে যা সব কিছু দেখছি, দৈর্ঘ্যে 3 ফুট, প্রস্থে 3 ফুট, ঢিপে 3 ফুট, মাটিটা উঠিয়ে ফেলে যদি বেলে মাটির দোআঁশ মাটি থাকে তাহলে আর অন্য কিছু লাগে না। যদি দেখা গেছে আমাদের বেলে দোআঁশ মাটি এবং বেলে মাটি ছাড়া অন্য কোনো মাটি থাকলে এখানে অর্ধেক পরিমাণ গর্তে বালি দিয়ে, গর্তের মাটি দিয়ে মিক্সার করে এবং 20 থেকে 25 কেজি গোবর মিশিয়ে গর্তটা ভরে দিয়ে পর চারাটা লাগাইতে হবে, তাহলে সেখান থেকে আমরা ভালো ফল পাবো। খেজুরের গাছের গাছগুলো তো আমাদের দেশি না, তো যেহেতু এটা বাহিরের দেশে, আমাদের এর বিশেষ কি কোনো পরিচর্যা করতে হয়? খেজুর গাছ পরিচর্যা তেমন একটা কঠিন কাজ না। এটা সারা বছরে দেখা গেছে 4 বার এটাকে ফার্টিলাইজার দিতে হয় এবং জৈব সারটা একটু বেশি দিতে হয়। আর সেচটা বর্ষাকালে তেমন একটা লাগে না। আর শুকনো মৌসুমে দেখা গেছে সপ্তাহান্তে 1 বার সেচ প্রয়োগ করলেই যথেষ্ট। আর পুরা গাছের নিচে এবং আশেপাশে যেন আগাছা না জন্মে সেদিকে নজর রাখতে হবে। কিছু গাছে কিছু মানে রোগবালাইয়ের সমস্যা আছে, আর এটাকে যেটা করতে হবে আপনার রোগ হওয়ার আগে প্রতিরোধ করতে হবে। আমাদের এখানে ভাইরাসের একটা সমস্যা আছে, তারপরে যে গাছের গোড়া স্যাঁতসেঁতে অবস্থা থাকে, পানি জমে থাকে, সেগুলো পচন রোগ আছে। এগুলো প্রোটেক্ট করার জন্য যে মেডিসিনগুলো আছে এগুলো ঠিকমতো প্রয়োগ করলে আর কোনো সমস্যা নেই। বাদল ভাই, আপনার এই বাগানের যে গাছগুলো দেখতে পাচ্ছি বেশ সারিবদ্ধভাবে লাগিয়েছেন, তো এর কি কোনো আলাদা করে ধাপ মানতে হয়? আমাদের এখানে যে গাছগুলো লাগানো আছে এগুলা দেখা যাচ্ছে বিক্রির জন্য আমরা নার্সিং করে রেখে দিয়েছি। যে গাছগুলোর এখন বয়স 3 বছর, এই 3 বছর গাছগুলোর মধ্যে আমাদের প্রচুর পরিমাণ ফুল চলে আসতেছে। আর বাগান করতে গেলে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 18 ফুট মিনিমাম থাকতে হবে। আপনার বাগানের এই খেজুরের গাছগুলো যেহেতু ভিনদেশি, তো এদের ক্ষেত্রে কি বিশেষ কোনো প্রযুক্তি ব্যবহার করতে হয়? এটা সঠিকভাবে লাগানো কৌশল এবং এর পরিচর্যা কৌশল ঠিকমতো প্রয়োগ করা হলে তাহলে এখানে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসে। আর এটা দেখা গেছে আমাদের দেশে অনেকেই খেজুর চারা দিচ্ছে, কিন্তু তারা এই প্রযুক্তিটা বা তাদের সহযোগিতা না করার কারণে সবাই গাছটা লাগিয়ে দেখা গেছে ফল না পাওয়ার কারণে, ফুল না পাওয়ার কারণে তারা এর মধ্যে অনীহা চলে আসছে। এখন এটার আমরা সারা দেশে যে আমাদের চারাটা দিচ্ছি তাদেরকে আমরা সমস্ত পরিচর্যা এবং এখানে কি কি ব্যবহার করতে হবে তাদেরকে সব বিষয়ে আমরা সহযোগিতা করতেছি। আর এখানে মেল ফিমেলের একটা ব্যাপার আছে। আমরা যদি দেখা গেছে আমরা একটা থিম করছি যে অন্তত সবাই 2টা করে গাছ লাগায়, সেই 2টা করে গাছ লাগানোর পরে যদি দেখা গেছে 2টাই মেল হয়ে গেল, আমরা তাদেরকে একটা ফিমেল দিয়ে আমাদের এখান থেকে ব্যাকআপ দেবো। আর দেখা গেছে 2টাই ফিমেল হয়ে গেছে, সে তো আর ফেরত দেবেন না, আমাদের কাছে আমাদের একটা মেল এখান থেকে তারা নিয়ে যাবে। এবং একাধিক লাগাইলে দেখা 10টা ফিমেলের সাথে একটা মেল প্রয়োজন। আমি সেক্ষেত্রে বলবো অন্তত 10টা ফিমেলের সাথে 2টা মেল লাগাইলে কোনো কারণে যদি মেলে ফুল আসাটা 1 বছর গ্যাপ থাকে, আরেকটা গাছ থেকে সে ব্যাকআপ নিয়ে সে পরাগানটা করতে পারবে। আপনি বললেন গত বছর আপনি ফল পেয়েছেন, তো কি পরিমাণে ফল পেয়েছিলেন আপনি? গত বছর যে 5টা গাছে ফল পেয়েছিলাম, দেখা গেছে কোনো গাছে 5 কেজি, কোনো গাছে 2 কেজি,
আজোয়া গাছে আসছিল আপনার 8 কেজি, আচ্ছা তারপরে বারহি গাছে আসছিল 4 কেজির মতো, এরকম টোটালে পাইছি, যেটা আমরা আশেপাশে সবাই মিলে খেয়ে ফেলছি আর কি। বাদল ভাই, আপনি তো বাণিজ্যিক ভিত্তিতে আপনার এই বাগানটা গড়ে তুলেছেন, তো এ থেকে কি সম্ভাবনা দেখছেন ভবিষ্যতে আপনি? আমি এই বছর আমাদের সিজন মাত্র শুরু, দেখা গেছে যে ইতিমধ্যে অনেক গাছে ফুল আসতেছে। এই বছর আমি প্রায় 300 গাছে আমি মানে ফুল আসার আশাবাদী। আচ্ছা এতে দেখা গেছে যে সারা দেশের মানুষ এটার প্রতি উদ্বুদ্ধ হবে এবং সারা দেশে দেওয়ার জন্য আমাদের যে পরিমাণ চারা মজুদ আছে সহজে এখান থেকে সবাই নিয়ে ওটা বপন করতে পারবে। এই গাছগুলো থেকে পরিপূর্ণ ফল পাবেন কোন সময় গিয়ে? এটা সাধারণত ফেব্রুয়ারির শুরুতে শুরু হয় এবং মার্চের 10 তারিখের মধ্যে দেখা গেছে সবগুলো মেল ফিমেল চলে আসে। আবার কোনো কোনো কিছু কিছু গাছ আছে যেগুলো একটু আগেই চলে আসে। তখন তো আপনার মুখ থেকে শুনলাম আপনার এই খেজুর বাগানের পাশাপাশি টার্কি মুরগির খামার আছে, তো ওইটা একটু ঘুরে দেখতে চাচ্ছিলাম। চলেন দেখে নিস। ওদিকটায়? হ্যাঁ আসে। সৌদি খেজুর চাষে ঝুঁকি কম, লাভ বেশি। উন্নত জাতের এবং বিশ্বমানের খেজুর উৎপাদনের অনুকূল আবহাওয়া বিদ্যমান বাংলাদেশে। পৃথিবী সেরা আজুয়া সহ বিভিন্ন উন্নত জাতের সৌদি খেজুর গাছ সতেজ স্বাস্থ্য নিয়ে বেড়ে উঠছে এই বাগানে। কিছু গাছে বাধাও ছাড়তে শুরু করেছে। থোকা থোকা টসটসে রসালো খেজুরে গাছ ভরে ওঠার অপেক্ষা কেবল এখন। বাদল ভাই, টার্কি পালনের ক্ষেত্রে আপনি উৎসাহিত হলেন কেন? টার্কিটা পোলট্রি জগতে নতুন একটি পাখি আচ্ছা এবং এটা সবচেয়ে লাভজনক একটা মাধ্যম, যার কারণে আমরা অল্প কিছু দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু করছি। ইতিমধ্যে আমরা 3বার এর থেকে বাচ্চা প্রোডাকশন করছি। এখন আমরা একটু বড় পরিসরে যাবো আর কি, এই খামারটা তো শুরু বাড়াবো। করেছিলেন কয়টা দিয়ে? আমরা প্রথম শুরু করছিলাম 19টা দিয়ে, আচ্ছা আর এখন আমাদের বর্তমানে আছে হলো যে 14টা। আর এখানে যে টার্কিগুলো দেখতে পাচ্ছি এগুলো কি আপনাদের এই প্রোডাকশন? এটা আমরা অ্যাডাল্ট অবস্থায় কালেক্ট করছি, 5 মাস যাবত আমাদের এখানে আছে এবং এটার থেকে যে আমরা ডিম পাইছি সেই ডিম দিয়ে আমরা ইতিমধ্যেই 2বার বাচ্চা প্রোডাকশন করছি। এখন আবার 42টা ডিম ইনকিউবেটর দেওয়া আছে। আচ্ছা, আপনার এই ইনকিউবেটরটা কোথায়? ইনকিউবেটরটা আমার রুমের ভিতর আছে। বাড়িতে আছে? হ্যাঁ। আচ্ছা, তো এদেরকে খাবার হিসেবে কি দিচ্ছেন? খাবার হিসেবে 3 বুঝি গেছে, এই মুহূর্তে পালং শাকটা বেশি দিচ্ছি, আচ্ছা, এরপরে সামান্য কিছু দানাদার খাবার দিচ্ছি আর কি। কয় বেলা খাবার দেন ওদেরকে? এদেরকে 3 বেলা খাবার দেই, সকালে দানাদার খাবার, দুপুরবেলা শাক, আবার বিকেলবেলা দানাদার খাবার। আচ্ছা, ওদের বয়স কতদিন এখন? এদের বয়স এখন 8 মাস। এই বড়গুলোর বয়স 8 মাস? হ্যাঁ। আচ্ছা, তো বাড়িতে কে কে আছে? বাড়িতে আব্বা আমার ছোট বোন আছে। আচ্ছা, তো বাবা মার সঙ্গে তো দেখা করতে পারবো? হ্যাঁ চলেন। আচ্ছা চলেন তাহলে যাই। মিলি না? হ্যাঁ এটা না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদা? এই তো আল্লাহ রাখছে ভালো। এদের এই ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এবং পিরজলি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার। আপনার শরীর কেমন এখন? এই আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, কবুতরকে খাবার দিচ্ছেন? কতগুলো কবুতর আছে আপনার এখানে? এখানে 88 জোড়া। আপনি নিজেই পালেন? নিজেই পালি, হ্যাঁ। আচ্ছা, আজকে সারাদিন তো ভাইয়ের সঙ্গে থেকে তার খেজুরের বাগান ঘুরে ঘুরে দেখলাম। আচ্ছা, তো ছেলে এই কৃষিকাজের প্রতি ঝুঁকেছে এবং এত বড় একটা খেজুরের বাগান করেছে। তো আপনার এই জায়গায় আপনি কিভাবে তাকে উৎসাহিত করেন বা সহযোগিতা করেন একটু জানতে চাচ্ছিলাম। আমি তো সহযোগিতার মধ্যে আমি 1984 সনে আমি সৌদি আরব গিয়েছিলাম। আচ্ছা, 84 সনে সৌদি আরব গেছি এবং 92 সনে চলে আসছি। ওখানে আমি এই খেজুরের প্রজেক্টের মধ্যে আমি ফোরম্যান ছিলাম। আচ্ছা, 8 বছর নিজে এটা পরিচালনা করছি এবং এই ব্যাপারে নিজে খেজুর ব্যাপারে অনেক অভিজ্ঞতা আমার। কিন্তু আইসাই আমি করবো এটা ভাবছিলাম, কিন্তু যে বাংলাদেশের ওয়েদার ম্যাচ করবে কিনা এই একটা সন্দেহ আমার ছিল। পরে শুনলাম যে বাংলাদেশে অনেকেই খেজুরের বাগান করছে, এই জন্য করে আমার ছেলের সাথে বসে করে
তখন আমি নিজে ওর মত দিলাম এবং আপনার স্বপ্নের জায়গাটা ছেলের মাধ্যমে তার পূর্ণতা লাভ করছে। তো সময় হাতে আমাদের একেবারেই কম, বিদায় নিতে হবে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, মঙ্গল কামনা থাকলো। আসি। হ্যাঁ, আচ্ছা। এখন আপনাদের জন্য রয়েছে এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। এক দশক পর বিয়ানীবাজারে কমলার ভালো ফলন। ফাগুন এখনো আসেনি কিন্তু গাছে গাছে আম্রমুকুল। জানুয়ারি থেকে পাম অয়েল রফতানিতে শুল্ক বাড়াচ্ছে মালয়েশিয়া। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অনুকূল আবহাওয়ার কারণে দীর্ঘ এক দশক পর সিলেটের বিয়ানীবাজারের জলঢুপিতে কমলার ভালো ফলন হয়েছে। গত কয়েক বছর কমলা উৎপাদনে লোকসান গুনলেও এই বছর ফলটির ভালো ফলন হওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখে। স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় সিলেটের বেশ কয়েকটি স্থানে কমলার চাষ হলেও বর্তমানে বিয়ানীবাজার আর কোম্পানিগঞ্জে কিছু কমলার চাষ হয়। এছাড়া মৌলভীবাজারের কিছু উপজেলায়ও চাষ হয় কমলার। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ বিয়ানীবাজারের জলঢুপির কমলা। দেশ জুড়ে এ কমলার সুখ্যাতি থাকলেও কয়েক বছর ধরেই কম ছিল উৎপাদন। তবে এবার অনুকূল আবহাওয়ার কারণে ফলন ভালো হওয়ার কথা জানিয়েছেন চাষিরা। বিয়ানীবাজারের কমলা চাষিরা জানান, এবার বিয়ানীবাজারের কমলা বাগানগুলোয় প্রচুর ফলন হয়েছে। যদিও কমলার আকৃতি ছোট, গত কয়েক বছর আবহাওয়াজনিত কারণে ভালো ফলন হয়নি। এখন স্থানীয় বাজারগুলোয় যে কমলা পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই জলঢুপির কমলা বলে জানান তারা। এছাড়া ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার পাইকাররাও নিয়ে যাচ্ছেন জলঢুপির কমলা। বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা পরেশচন্দ্র দাস বলেন, অনুকূল আবহাওয়ার কারণে এবার কমলার ফলন ভালো হয়েছে, এতে চাষিরা উৎসাহিত হবেন। এছাড়া কমলার আরও উন্নত জাতের চারা লাগাতে গবেষণা চলছে বলে জানান তিনি। সারা দেশে গাছে গাছে আসতে শুরু করেছে আমের মুকুল। শীতের তীব্রতা এবার কম থাকায় আম গাছে আগাম মুকুল আসছে বলে জানিয়েছেন গবেষকরা। চলতি মৌসুমে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা দেশে তীব্র শীত নামেনি। তাছাড়া পৌষ মাসেও শীতের প্রকোপ ছিল না, ফলে এবারের শীত মৌসুমে তাপমাত্রা ছিল বেশি। তাই এবার এক মাস আগে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই কিছু কিছু আম গাছে মুকুল এসেছে। সাধারণত আমের মুকুল ফাগুন মাসে ব্যাপক হারে দেখা যায়, কিন্তু এবছর ফাগুন আসার আগেই সারা দেশের অধিকাংশ গাছে আমের মুকুলে ভরে গেছে। আগাম আমের মুকুল আসার প্রসঙ্গে রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলিমুদ্দিন বলেন, এবার শীত কম, তাপমাত্রা বেশি, এজন্য আগাম মুকুল এসেছে। গত কুয়াশা বা শৈত্যপ্রবাহ নামলে এসব মুকুল ক্ষতিগ্রস্ত হবে। এখনও তাপমাত্রা স্বাভাবিক আছে, তবে আবহাওয়া শেষ পর্যন্ত এমন থাকলে আমের ফলনে কোনো সমস্যা হবে না। বিশ্বে পাম অয়েলের দ্বিতীয় শীর্ষ উৎপাদক দেশ মালয়েশিয়া। জানুয়ারি থেকে অপরিশোধিত পাম অয়েল রফতানিতে শুল্ক হার বাড়াতে পারে দেশটি। বৈশ্বিক চাহিদা মন্দা সত্ত্বেও দাম বাড়তির দিকে থাকায় ভোজ্য তেলটি রফতানিতে শুল্ক বাড়ানোর কথা জানিয়েছে দেশটি। সরকারের দেয়া বিবৃতি অনুযায়ী বর্তমানে মালয়েশিয়া থেকে অপরিশোধিত পাম অয়েল রপ্তানিতে ৬% শুল্ক কার্যকর রয়েছে। ক্যানানগা ইনভেস্টমেন্ট ব্যাংকের বিশ্লেষক ভন ইয়েপিং বলেন, শুল্ক বাড়ালে পাম অয়েল রপ্তানির পরিমাণ সামান্য কমতে পারে। তবে এখন পণ্যটির চাহিদায় মন্দাভাব বিরাজ করলেও উৎপাদকরা দাম ভালো পাচ্ছেন। দুর্বল চাহিদা নিয়ে দুশ্চিন্তা থাকলেও সরবরাহ সংকটের উদ্যোগে সাম্প্রতিক সপ্তাহগুলোয় বৃদ্ধি পেয়েছে পাম অয়েলের দাম। এছাড়া ডলারের বিপরীতে রিঙ্গিতের দুর্বল মানও ভোজ্য তেলটির দাম বাড়াতে ভূমিকা রাখছে। মালয়েশিয়ায় উৎপাদিত পাম অয়েল খাবার থেকে শুরু করে সাবান তৈরিতে ব্যবহার হয়ে থাকে, কিন্তু চলতি বছর দেশটিতে পণ্যটির উৎপাদন প্রত্যাশার চেয়ে কমেছে। গত বছরের এল নিনোর প্রভাব এবং বছরের শেষে মৌসুমি বৃষ্টিপাতের কারণে মালয়েশিয়ার প্রধান পাম অয়েল উৎপাদনকারী অঞ্চল থেকে পণ্যটির সংগ্রহ ব্যাহত হওয়ায় উৎপাদন কমেছে। এ কারণে চলতি বছর স্পট মার্কেটে পাম অয়েলের দাম প্রায় 46% বেড়েছে। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মার্চ মাসে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম 1% বেড়ে প্রতি টন ৩,১৫৫ রিঙ্গিতে লেনদেন হয়। ঋতু বৈচিত্র্যতায় আমাদের দেশে নানা রকমের সুস্বাদু দেশি ফল উৎপাদন হয়।
আমের অবস্থান আমাদের দেশে উৎপাদিত ফলের মধ্যে অধিক জনপ্রিয় ও চাহিদার শীর্ষে। এই বছরও আম উৎপাদনে ছাড়িয়ে যাবে বিগত বছরগুলোর রেকর্ড। সেই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 017876828232 এই নম্বরে। দীপ্ত কৃষির পুরোটা সময় জুড়ে আজ আপনারা দেখলেন বাদল ভাইয়ের সৌদি খেজুর বাগানের পুরো গল্প। বাদল ভাইয়ের জন্য মঙ্গল কামনা করে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি।